আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনাদের সকলকে জানাচ্ছি সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেনের যে বোর্ড প্রশ্নাবলী রয়েছে তার মধ্যে দিনাজপুর বোর্ড 2025-এর প্রশ্নাবলী সলভ করব। প্রশ্নাবলী সলভ করার আগে সকলের কাছে বিনীত অনুরোধ, প্রশ্নটি মনোযোগ সহকারে পাশেই থেকে পড়ুন। প্রশ্ন নাম্বার 2, দিনাজপুর বোর্ড সাইমন ট্রেডার্স 2022 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 2,30,000 টাকা, 2,30,000 টাকা ও 80,000 টাকার আসবাবপত্র নিয়ে শাড়ি ব্যবসা শুরু করে। 2,30,000 টাকা ও 80,000 টাকার আসবাবপত্র নিয়ে শাড়ি ব্যবসা শুরু করে। সারা মাসে প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেন সংগঠিত হয়। জানুয়ারি 4, তৃষা ট্রেডার্সের নিকট হতে শাড়ি ক্রয়, নগদ 30,000 টাকা ও বাকিতে 27,000 টাকা। জানুয়ারি 6, এন ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। জানুয়ারি 12, দোকান ভাড়া প্রদান 12,000 টাকা। জানুয়ারি 15, শামীম এন্টারপ্রাইজ বরিশালের নিকট 1,000 টাকা ধরে 50টি শাড়ি বিক্রয়, কারবারি বাট্টা 8%, চালান নং 1। জানুয়ারি 22, পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা, পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা। ক নম্বর প্রশ্নে বলছে জানুয়ারি মাস শেষে নেট পাওনাদারের পরিমাণ। নেট পাওনাদার, আচ্ছা নেট পাওনাদারটা কি? যেই সকল অর্থের জন্য আমরা কারো কাছে দায়বদ্ধ, সেই অর্থগুলোই হচ্ছে আমাদের পাওনাদার, সেই অর্থের মালিকগুলোই আমাদের কাছে পাওনাদার। বা এক কথা আমরা বলতে পারি যে সকল অর্থ আমাদের থেকে পাবে মানুষ, যাদেরকে আমরা পরিশোধ করব তারাই আমাদের পাওনাদার। তো নেট পাওনাদার বলতে বোঝাচ্ছে, মনে করেন আমাদের পাওনাদার আছে 20,000 টাকা, মনে করেন আমাদের পাওনাদার আছে কত টাকা? 20,000 টাকা। এখন আমরা তাকে দিয়েছি 8,000 টাকা, তাহলে আমরা তার কাছে পাবো আরও কত? আমাদের থেকে সে পাবে 12,000 টাকা আরও। এই যে টাকাটা রয়েছে, কিছু অংশ আমরা কিছু ফেরত দিয়েছি, এটা শেষে বছর শেষে আমাদের থেকে কত টাকা পাবে? এক কথায় মোট বলতে গেলে বছর শেষে সকল হিসাব নিকাশ করে তারা আমাদের থেকে কত টাকা পাবে সেটাই হচ্ছে নেট পাওনাদারের পরিমাণ নির্ণয়ের আগে আমরা একটি ছক আঁকি। ছকটি হবে তারিখ, বিবরণ, টাকা। তারিখের করে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 4 তারিখ তৃষা ট্রেডার্সের নিকট হতে শাড়ি ক্রয়। জানুয়ারি 4 তারিখ তৃষা ট্রেডার্সের নিকট হতে শাড়ি ক্রয়, নগদে 30,000, বাকিতে 27,000। আচ্ছা, যেহেতু পাওনাদার বলছে তাহলে আমরা বাকিতে যেটি ক্রয় করেছি সেটি নিয়ে আসবো, জানুয়ারি 4 বাকিতে শাড়ি ক্রয় 27,000 টাকা। এরপর আমরা এন্ট্রিগুলো পড়ে দেখতে পাইতেছি আবার 22 তারিখে পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা, 22 তারিখে পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা। এই যে 20,000 টাকা পরিশোধ করছেন, তাহলে আপনার থেকে লোকটা টাকা পেত কত? 27,000 টাকা। তাহলে আমরা লিখব জানুয়ারি 22 বাদ পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা, বাদ পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা সমান 7,000 টাকা। তাহলে নেট পাওনাদারের পরিমাণ 7,000 টাকা। এরপর আমাদের খ নম্বর প্রশ্নে বলছে
জানুয়ারি 15 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। জানুয়ারি 15 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। আচ্ছা, চালানটি প্রস্তুত করতে হলে আমাদের সর্বপ্রথম চালান কি জিনিস সেটি বুঝতে হবে। চালান হলো পণ্য ক্রয় বা বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। চালান হচ্ছে কি ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য বা প্রমাণের জন্য যে দলিল সেটাই। আচ্ছা, বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। এই লিখিত দলিলই হচ্ছে চালান। আশা করি তোমরা চালান বুঝতে পেরেছ। আচ্ছা, যদি আমি সহজভাবে বলতে চাই চালানে কি কি থাকবে, তাহলে হলো চালানে থাকবে ক্রেতার নাম, ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও থাকবে টাকা কথায় লিখতে হবে, বিক্রয় শর্ত, বিক্রেতার স্বাক্ষর, বিশেষ দ্রষ্টব্য, এগুলো থাকবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাইলে আশা করি তোমরা চালানটি বুঝতে পারবা। আচ্ছা, চালানের প্রশ্নটি আগে আমরা পড়ে নিই। বলছে 15 তারিখ শামীম এন্টারপ্রাইজ বরিশালের নিকট 1000 টাকা ধরে 50টি শাড়ি বিক্রয়। শামীম এন্টারপ্রাইজ বরিশালের নিকট 1000 টাকা ধরে 50টি শাড়ি বিক্রয়। কারবারি বাট্টা 8%, চালান নং 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি চালানের জন্য আমরা একটা ছক আঁকলাম। প্রথমে আমরা কি বলেছিলাম, আমরা প্রতিষ্ঠানের নাম লিখব। প্রতিষ্ঠানের নাম কি? সাইমন ট্রেডার্স। আমরা লিখলাম সাইমন ট্রেডার্স। এরপর লিখলাম চালান। হাতের বাম সাইডে আমরা যেগুলো নিয়ে আসি, যেমন আপনার ক্রেতার নাম, ঠিকানা, চালান নং 1। আর হাতের ডান সাইডে নিয়ে আসি ক্রয়ের তারিখ। আচ্ছা, এরপর আমরা নিয়ে আসি ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। আচ্ছা, এখানে যেহেতু এখানে একটি ক্রয় করেছে, তাহলে এখানে আসবে মাত্র একটি শাড়ি। দর 1000 টাকা। দর বলতে বোঝাচ্ছে আপনি যে মনে করেন 1 কেজি আলু কিনবেন, এই আলু ক্রয় করতে 1 কেজি আলুর দাম 50 টাকা। তাহলে মনে করেন 1 কেজি আলুর দাম 50 টাকা, তাহলে আপনি কিনছেন 5 কেজি। তাহলে এই যে 50 টাকা করে যে কিনছেন, এই 50 টাকাটাকে দর বলা হয়। এটাকে কি বলা হয়? দর বলা হয়। তাহলে এখানে দর হচ্ছে ওই 1000 টাকা করে 50টা শাড়ি কিনছে, তাহলে 1000 টাকা হচ্ছে দর, আর পরিমাণ হচ্ছে 50, আর টাকার পরিমাণ হচ্ছে, তাহলে ওই 1000 × 50 গুণ করলে 50,000 আসে, বা যতই আসে সেটাই হচ্ছে টাকার পরিমাণ। আচ্ছা, সেটা যদি টাকার পরিমাণ হয়, তাহলে এরপর আমরা দেখতে পাইতেছি বলছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা প্রদান করা হয় সেটি হচ্ছে কারবারি বাট্টা। সাধারণত বাট্টা 2 প্রকার, এক হচ্ছে কারবারি বাট্টা, 2 নগদ বাট্টা। আচ্ছা, এখন আসেন কারবারি বাট্টা কত বলছে? কারবারি বাট্টা বলছে 8%। কয় পার্সেন্ট? 8%। তাহলে আমরা কারবারি বাট্টাটা কীভাবে বের করব? কারবারি বাট্টাটা বের করব, আমাদের যে বের হয়েছে 50,000 টাকা, 50,000 টাকা ইন্টু 8% ইন্টু 8/100। তাহলে আমরা ক্যালকুলেটর ছাড়া এইভাবে বের করতে পারি। 4,000 টাকা। তাহলে কারবারি বাট্টার পরিমাণ 4,000 টাকা। তাহলে 50 থেকে 4,000 টাকা গেলে আর থাকে 46,000 টাকা। সেই টাকার পরিমাণটা আমরা কথায় লিখব 46,000 টাকা। বিক্রয় শর্ত যেহেতু দেওয়া নেই, তাহলে আমরা বিক্রয় শর্ত লিখব না। বিক্রেতার স্বাক্ষর ডান সাইডে থাকবে এবং বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধন যোগ্য। আচ্ছা, পরের প্রশ্নটি আমাদের দেখতেছে, আমাদের বলতেছে গ নাম্বার, জানুয়ারি 1, 4, 6, 12 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণ নির্ণয় করো। জানুয়ারি 1, 4, 6, 12 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণ প্রভাব দেখাও বা নির্ণয় করো। আচ্ছা, আমরা গত প্রশ্নে বা গত ভিডিওতে আমরা বলেছিলাম হিসাব সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে A = L + OA। A সমান হচ্ছে অ্যাসেট,
এল সমান লাইবিলিটিস, ও সমান ওনার্স ইকুইটি। আচ্ছা, এ সমান সমান এল প্লাস ও ই। আচ্ছা, এ প্লাস সমান সমান ও এল প্লাস ও ই একটা সূত্র আছে এবং একটি ছক আছে। ছকটি হলো তারিখ সম্পদ এ সমান সমান দায় এল প্লাস মালিকানা সত্ত্ব ও ই এবং শেষে মন্তব্য। আচ্ছা, এই জানুয়ারি 22 তারিখ 2022 সালের এন্ট্রিগুলো যে আমরা পড়েছিলাম, আবার পড়ে দেখি। সাইমন ট্রেডার্সের 2022 সালের 1 জানুয়ারি নগদ 2,30,000 টাকা ও 80,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। আচ্ছা, এখন আসেন আমরা প্রথমেই আমাদের উদাহরণস্বরূপ আমরা ধরে নিই, আমরা একটা মানি ব্যাগ নিই। মানি ব্যাগ টাকার আমার মানি ব্যাগটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান। সেহেতু আমরা দেখতে পাইতেছি বলছে জানুয়ারি 1 তারিখে নগদ 80,000 টাকা, নগদ 2,30,000 টাকা। তাহলে দেখেন, আমরা যখন নগদ 2,30,000 টাকা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের মানি ব্যাগে আসবে সেই টাকাটা আমাদেরই, তাহলে কি নগদ অর্থ বৃদ্ধি পাবে। এর আগে আমরা একটু সলভ করি। দেখেন, সম্পদ আমরা যখন পড়ছি এ সমান সমান এল প্লাস ও ই, আমরা যখন পড়ছি এ সমান সমান এল প্লাস ও ই, সেখানে এ সমান সমান অ্যাসেট বা সম্পদ, সম্পদে কী কী আছে? সম্পদে আসে দেনাদার, আসবাবপত্র, মেশিন, যন্ত্রপাতি, ব্যাংক জমা, নগদ। দেনাদার, আসবাবপত্র, নগদ, মেশিন বা যন্ত্রপাতি বা ব্যাংক জমা। দায়তে আসে পাওনাদার, ব্যাংক ঋণ, মেশিন সরবরাহকারী ইত্যাদি। দায়তে আসে পাওনাদার, ব্যাংক ঋণ, মেশিন সরবরাহকারী ইত্যাদি। আচ্ছা, এখন দেখেন, আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি, আমরা একটি ছক আঁকবো। ছকটি হলো, দেখেন ফার্স্টে হচ্ছে ছকটি এরকম, আপনাদেরকে আমি দেখাই। মনে করেন তারিখ, এরপরে আমরা আর কিছু লিখব না, আমরা এরপরে সরাসরি এরপর আমরা এন্ট্রিগুলো পড়বো। এন্ট্রিতে কী বলছে? 1 তারিখে বলছে নগদ আছে, নগদ বলছে, তাহলে আমরা নগদের জন্য একটা ছক আঁকবো। এরপরে বলছে কি 80,000 টাকা আসবাবপত্র একটা সম্পদ, তার আসবাবপত্রের জন্য একটা ছক আঁকবো। এরপর কি বলছে? এরপর বলতেছে 4 তারিখে শাড়ি ক্রয় নগদে এবং বাকিতে। আচ্ছা, এটা পরে। এরপর কি বলতেছে? 6 তারিখে তৃষা অ্যান্ড ব্যাংকের 30,000 টাকা ব্যাংক জমা, তাহলে ব্যাংক জমা হচ্ছে সম্পদ, এটা আসবে। ব্যাংক জমা একটি সম্পদ, তার জন্য এটা আসবে। এরপর আমরা দেখতে পাইতেছি 12 তারিখ কী বলছে? দোকান ভাড়া, তাহলে সম্পদের ঘরে আর কোনো কিছুই আসবে না। তাহলে এই হচ্ছে আমাদের সম্পদের ছক। আচ্ছা, এরপর আবার কি বলছে? এরপর আমরা দেখি দায়গুলোর মধ্যে কি, এই যে 4 তারিখ তৃষা ট্রেডার্সের নিকট হতে শাড়ি ক্রয় নগদে 30, বাকিতে 60, 27, বাকিতে 27,000 টাকা। তাহলে এটি হচ্ছে কি আমাদের দায় হলে আমরা এই একটা দায় পেয়েছি পাওনাদার হিসাব বা। এরপরে কি? এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব। আশা করি সম্পূর্ণ ছকটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা লিখে ফেলি তারিখ, নগদ, আসবাবপত্র, হিসাব, মালিকানা সত্ত্ব বা ওই। আশা করি আমরা ছকটি কীভাবে আঁকবো সেটি সম্পূর্ণ একটি ধারণা পেয়ে গিয়েছে। এখানে হবে মন্তব্য। আচ্ছা, এখন আমরা আগের নিয়মে আমরা যখন ম্যাটটি দেখি, প্রশ্নটিতে বলতেছে 1 তারিখে নগদ 2,30,000 টাকা এবং আসবাবপত্র 80,000 টাকায় ব্যবসা শুরু করলো।
দেখেন যখন আমরা একটা ব্যবসা শুরু করি তখন আমাদের সম্পদ বৃদ্ধি পেলে কি নগদ বৃদ্ধি পাবে, নগদ বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পাবে। 2,30,000 টাকা নগদ নিয়ে আসবে, আসবাবপত্র 80,000 টাকা নিয়ে আসবো। হ্যাঁ, এরপরে বলছে দেখেন, এরপরে আপনার বলতেছে তিশা ট্রেডার্সের নিকট হতে শাড়ি কর নগদে 30,000 টাকা ও বাকিতে 27,000 টাকা। আচ্ছা, এই যে দেখেন নগদে 30,000 টাকা ক্রয় করছে, তাহলে এটা আমাদের নগদ বা ওই যে আমরা যে বলছি আমাদের মানি ব্যাগটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে আমাদের মানি ব্যাগ থেকে কমে যাবে, তাহলে কমে গেলে এটা বিয়োগ হবে। তাহলে দেখেন 30,000 টাকা আমরা বিয়োগ করব। এরপর বলছি কি, এরপর বাকিতে 27,000 টাকা, বাকিতে মানে পাওনাদার আমাদের থেকে পাবে, বাকিতে মানে কি আমাদের থেকে পাবে, তাহলে পাওনাদারের ঘরে আমরা 27,000 টাকা লিখব। এবং মালিকানা শর্তের ক্ষেত্রে আমরা কি করব, দেখেন মালিকানা শর্তের ক্ষেত্রে আমরা এই যে 30,000 টাকা আমাদের এখন দেওয়া লাগছে, তাহলে মালিকানা শর্ত থেকে কমে যাবে। আর এই যে 27,000 টাকা যে অর্থটা রয়েছে, এই অর্থটাও তো কখনো না কখনো আমাদের দিতে হবে। হ্যাঁ, কখনো না কখনো আমাদের দিতে হবে বা মালিকের দিতে হবে, তার জন্য মালিক আগে থেকে এই অর্থটা বিয়োগ করে দিয়েছে 57,000 টাকা। এরপর 6, এন ব্যাংকে 30,000 টাকা ব্যাংক জমা হিসাব খোলা হলো। তখন 30,000 টাকা ব্যাংক জমা হিসাব খোলা হলে আমাদের কি হবে, 30,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমে যাবে, 30,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। তাহলে নগদ 30,000 টাকা কমে যাবে এবং ব্যাংকে 30,000 টাকা বেড়ে যাবে। নগদে 30,000 টাকা কমে যাবে এবং ব্যাংকে 30,000 টাকা বেড়ে যাবে। এরপর বলছে দেখেন জানু 12, দোকান ভাড়া প্রদান করলে আমাদের নগদ অর্থ থেকে কমে যাবে 12,000 টাকা কমে গেল। এরপর মালিকানা সত্ত্ব থেকেও কমে গেল 12,000 টাকা। তাহলে এখন সবগুলো যোগ বিয়োগ করে আমরা নিচে নামাবো, সবগুলোর উদ্ধৃত নামানোর পরে আমরা দেখব সম্পদের সবগুলো যোগ করে দেখব কত এসেছে এবং দায় ও মালিকানা সত্ত্ব কত এসেছে। দুটি পক্ষ যখন আমাদের সমান হবে বা মিলে যাবে, তখনই আমরা আশা করব বা বুঝতে পারবো আমাদের সম্পূর্ণ ম্যাথটি হয়েছে বা ম্যাথটি মিলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। কোনো অংশে বা কোথাও কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের হেল্পলাইন অথবা আপনাদের সাহায্যকারী টিম সবসময় আপনাদের পাশেই থাকবে। এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।